যারা আজ উচ্চ মাধ্যমিক 2025-এর ইংরেজি পরীক্ষা দিয়ে উঠলে সেই সমস্ত স্টুডেন্টদের কাছে আজকে আমি এসেছি তোমাদের ইংরেজি প্রশ্নের যেগুলো সঠিক উত্তর সেগুলোকে বলবো বলে। আশা করছি তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হয়েছে। মানে কে কি কোথা থেকে কমন পেয়েছো না পেয়েছো জানি না, কিন্তু প্রশ্ন খুব ভালো হয়েছে এবং ন্যাচারালি তোমাদের পরীক্ষা আজকে খুব ভালো হওয়ার কথা। যারা একটু লিখতে পারো তারা প্রচুর নম্বর পাবে, যারা মোটামুটি লেখো তারাও ভালোই নম্বর পাবে। মানে নম্বর পেতে এবারে কোনো অসুবিধা হওয়ার কথা না। সমস্ত কিছু কমন টমন পেয়েছো তো, মানে খুব ভালো পরীক্ষা হয়েছে তো। আশা করছি তোমাদের সবার খুব ভালো পরীক্ষা হয়েছে। যাই হোক, আমি এসেছি উত্তরগুলো বলবো বলে। তোমরা অলরেডি প্রচুর উত্তর দেখে নিয়েছো, মানে আমার উত্তর বলারও ইনফ্যাক্ট খুব একটা দরকার নেই। তারপরেও যে কয়েকজন স্টুডেন্ট ওই আমার ভিডিও দেখো, তাদের মধ্যে যদি কেউ উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট থাকো তাদেরকে আমি উত্তর কটা বলে দিই, মানে আমার উত্তরগুলো বলে দিই। আমার উত্তর নিয়ে আবার কন্ট্রোভার্সি হয়, তা আমার উত্তরগুলো বলে দিই। তোমরা একবার দেখে নাও যে তোমরা এরকম লিখেছো কিনা। আর আমার 100% সাজেশান কমন আসেনি, মানে সত্যিই কমন আসেনি, কারণ আমি 100% সাজেশান দিইনি। আমি পুরো সাজেশান দিইনি, কাজেই সব কিছু যে আমার কমন আসবে এমন কথা না। তবে যে কটা দিয়েছি সে কটাই এসছে। যে কটা দিয়েছি, যে বিষয়ের উপর দিয়েছি সেখান থেকে সেগুলোই এসছে। প্রশ্নগুলো একটুখানি অন্যরকম মনে হলেও যা আমি তোমাদেরকে দিয়েছি, ইভেন রিপোর্টিং মানে ইএসপি রিপোর্টিং এবং লেটারেরও যা সাজেশান দিয়েছি হুবহু সেগুলোই এসছে। কিন্তু আমি পুরো যেমন আনসিন পোর্শন, মানে যেটা তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন, তার আমি সাজেশান দিইনি। ন্যাচারালি সেটা পড়ার কথা না। আমি গ্রামারেরও সাজেশান দিইনি, গ্রামারেরও পড়ার কথা না। কিন্তু সাজেশান পড়ুক না পড়ুক, মানে বোধহয় প্রশ্নকর্তারা আমার মানে আমি সাজেশান দিইনি এটা বোধহয় জানতে পেরেছিল, সেই জন্য ওই প্রশ্নগুলো খুব সোজা রেখেছে, তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। আর বাকি সমস্ত প্রশ্ন খুব ভালো প্রশ্ন হয়েছে, মানে কারোর কোনো অভিযোগ থাকার কথা না। এবারে প্রশ্ন খুব ভালো হয়েছে এবং আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে এবারে প্রশ্ন খুব সোজা হবে এবং খুব ভালো নম্বর তোমরা পাবে। ওকে, চলো প্রশ্নগুলো অনেক বেশি কথা নয়, আগে একদম প্রশ্ন এবং তার সঠিক উত্তর কটাকে একবার দেখে নিই। যেমন প্রথমে হচ্ছে তোমাদের 1 নম্বরে মাল্টিপল টাইপ কোয়েশ্চেন্স, যেটা সেখানে পোস্ট সেকশন, তার উত্তর আমি বলছি, একবার মিলিয়ে নাও। দ্য আইজ অফ দ্য ন্যারেটার ওয়ার সেন্সিটিভ টু, দ্য আইজ হ্যাবিট থেকে এটা এসছে, দ্য আইজ অফ দ্য ন্যারেটার ওয়ার সেন্সিটিভ টু সি লাইট অ্যান্ড ডার্কনেস। ওকে, স্ট্রং রুটস ইজ টেকেন ফ্রম, সবাই জানো, উইংস অফ ফায়ার, সেই উইংস অফ ফায়ার দেওয়া আছে সিতে, সেটাই হবে অ্যান্সার। নাম্বার 3, মিসেস জোনস পুট এ হাফ নেলসন অ্যাবাউট হিজ নেক। এ হাফ নেলসন হচ্ছে কুস্তির একটা প্যাচ, যেটার উত্তরটা হবে ডি, এ রেসলিং হোল্ড। ঠিক আছে। নাম্বার 4, দ্য হারমিট আনফ্যাসেন দ্য ম্যানস ক্লোদিং। দ্য ওয়ার্ড আনফ্যাসেন মিনস, আনফ্যাসেন্ড এখানেতে 4টে ওয়ার্ড আছে, তার মধ্যে 2টো খুব কাছাকাছি, কিন্তু 2টো কাছাকাছি হলেও একটা তার মধ্যে একদম 100% ঠিক, একটা 95% ঠিক। 100%ই আগে বলি, সেটা হচ্ছে আনটায়ার্ড। দ্য হারমিট আনফ্যাশন দ্য ম্যানস ক্লোদিং, দ্য ওয়ার্ড আনফ্যাশন মিনস আনটায়ার্ড, এটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে। এবারে অনেকেই আমি জানি যে এটা তোমরা করবে আনলকড, অনেকেই করবে, কিন্তু এটার উত্তরটা আনটায়ার্ড। আনটায়ার্ড মানে হচ্ছে কোনো জামা কাপড় বা বস্ত্র তাকে খোলা। আর আনলক সাধারণত আমরা ইউজ করি বাক্স বা ওই ধরনের কোনো জিনিসপত্র খুলতে। ঠিক আছে। কাজেই এখানে এক্স্যাক্ট যেটা উত্তর সেটা হচ্ছে আনটায়ার্ড। এরপরে অনেকেই আনলক করেছো, স্যার আনলক করেছি আমরা, কি হবে? দেখো, আনলক করেছো কি হবে আমি এক্স্যাক্ট বলতে পারবো না, নম্বর পেলেও পেতে পারো, সেটা কাউন্সিল যদি বলে তবে, কিন্তু উত্তরটা হচ্ছে একদম এক্স্যাক্ট উত্তর হচ্ছে আনটায়ার্ড। ঠিক আছে। আনটায়ার্ড মানে হচ্ছে কোনো ড্রেসকে খোলা। এরপরে 5 নম্বর পোয়েট্রি, নর শ্যাল ডেথ ব্র্যাক দাউ ওয়ান্ডারেস্ট ইন হিজ সেড, দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দিস লাইন ইজ। এখানেতে যে ফিগার অফ স্পিচটা ইউজ করা হয়েছে, ডেথকে এখানে পার্সোনিফাই করা হয়েছে, কাজেই এই উত্তরটা হবে পার্সোনিফিকেশন, যেটা আছে ডিতে। তারপরে 6 নম্বরে, টু এ ড্রাউজি ম্যান দ্য চিরপিং অফ দ্য ক্রিকেট ইজ এ রিমাইন্ডার অফ, খুব সোজা, এটা বড় প্রশ্ন যখন করিয়েছি তোমরা অলরেডি তার মধ্যে পেয়েও গেছো। দ্য মিউজিক অফ দ্য গ্রাসহপার ইন দ্য সামার মান্থস, উত্তরটা হবে দ্য মিউজিক অফ দ্য গ্রাসহপার ইন দ্য সামার মান্থ। নেক্সট, লেপ্রাসাইড ইন অন কিলিং আ ট্রি রেফার্স টু, লেপ্রাসাইড এই কথাটা
একে অন কিলিং আ ট্রিতে কীভাবে ব্যবহার হয়েছে, রাব বার্ক অফ আ ট্রি, রাব বার্ক অফ আ ট্রি। লেপ্রাস এটা হচ্ছে কুষ্ঠরোগ সংক্রান্ত এবং হাইড হচ্ছে স্কিন। এবারে কুষ্ঠরোগেতে কি হয়, কুষ্ঠরোগেতে চামড়া কুঁচকে যায়, ক্ষতবিক্ষত হয়ে যায় এবং আমরা দেখছি এই লেপ্রাস হাইড অন কিলিং আ ট্রিতে এটা বোঝানো হচ্ছে রাব বার্ক অফ আ ট্রি, গাছের যে এবড়ো খেবড়ো যে ছাল রয়েছে, স্কিন রয়েছে, তাকে বোঝানো হচ্ছে। ওকে, তারপরে জেন্টেল উইদাউট গাইল, হিয়ার উইদাউট গাইল মিনস, এখানেও একটা কনফিউশন ক্রিয়েট অলরেডি হয়ে গেছে। জেন্টেল উইদাউট গাইল, হিয়ার উইদাউট গাইল, উইদাউট গাইল মানে কি, উইদাউট গাইল মানেতে এখানে দুটো প্রায় সিমিলার ওয়ার্ড আছে, কিন্তু তার মধ্যে একটা 100% ঠিক, একটা 95% ঠিক। ঠিক আছে, এরকমভাবে বললে মানে তর্ক বিতর্ক কম হয়। তা যাই হোক, পিওর অ্যান্ড ইনোসেন্ট এটা হচ্ছে 100% কারেক্ট অ্যান্সার। কিন্তু অনেকেই আমি জানি কাইন্ড অ্যান্ড চাইল্ড লাইক করবে। কাইন্ড অ্যান্ড চাইল্ড লাইক মানে গাইলটা দেখে অনেকেই কাইন্ড অ্যান্ড চাইল্ড লাইক করবে, যেহেতু গাইলের সঙ্গে চাইল্ডের একটা সম্পর্ক আছে, কিন্তু তার থেকেও বেশি গাইলের সঙ্গে সম্পর্ক হচ্ছে ইনোসেন্টের। চাইল্ড ইনোসেন্ট, সেই জন্যই সে চাইল্ড। কাজে এটার যদি একদম 100% উত্তর হয় সেটা হচ্ছে পিওর অ্যান্ড ইনোসেন্ট। যারা এটা করেছো 100% কারেক্ট। কাইন্ড অ্যান্ড চাইল্ড লাইক যারা করেছো আশা করছি কাউন্সিল নাম্বার দেবে। এরপরে চলে আসি ড্রামাতে। ড্রামাতে দ্য নেম অফ লোমবস ডগ ইজ, এটা তোমরা অলরেডি হয়তো জানো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে গেস বা গিজ। ঠিক আছে, দ্য নেম অফ লোমবস ডগ ইজ, কেউ কেউ বলে গেস, কেউ কেউ বলে গিজ। এটা হবে মানে যেটা এতে আছে সেটাই উত্তর। 10 নম্বরে হোয়াইল স্লিপিং লোমব মাইট গেট এ পুল ফর 20 টাইমস, 20 বার এটা দাওয়াই আছে, 20 টাইমস, তোমরা অলরেডি জেনেও গেছো। নেক্সট, চুবুকভ সেজ দ্যাট আ ওয়েজ অফ হিজ শোল্ডার্স, বিকজ যেহেতু নাতালিয়ার সঙ্গে লোমবের বিয়ে হয়ে যাচ্ছে, একটা কন্যাদায়গ্রস্ত পিতার কাছ থেকে কন্যা দায়টা নেমে যাচ্ছে, সেই জন্য চুবুকভ এখন খুব নিজেকে তৃপ্ত মনে করছে, একটা বিশাল বড় বোঝা তার কাছ থেকে নেমে যাচ্ছে। উত্তরটা হবে লোমব অ্যান্ড নাতালিয়া আর গেটিং ম্যারিড। চুবুকভ সেজ দ্যাট আ ওয়েজ অফ হিজ শোল্ডার্স বিকজ লোমব অ্যান্ড নাতালিয়া আর গেটিং ম্যারিড। এরপরে লাস্টেরটা দেখো, অ্যাকর্ডিং টু নাতালিয়া লোমবস আন্ট ওয়াজ আ, নাতালিয়ার কথা অনুযায়ী লোমবের পিসি কেমন ছিল? আমরা দেখেছি নাতালিয়ার কথা অনুযায়ী লোমবের পিসি বিভিন্ন লোকের সম্পর্কে আড়ালে বিভিন্ন রকম কুকথা বলতো, যাকে আমরা বলি ইংরেজিতে ব্যাকবাইটার। ব্যাকবাইটার, এটা হবে তোমার সঠিক উত্তর, যেটা আছে ডিতে। ওকে, এরপরে আসি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন বা এসে কিউতে। প্রথমে আছে প্রোজ, হু ব্রোক ইন্টু দ্য ন্যারেটার্স রিভেরা ইন দ্য আইজ হ্যাবিট। আইজ হ্যাবিটেতে যখন লেখক একটা তন্দাচ্ছন্ন অবস্থায় একটা স্বপ্নীল জগতে ছিল, সেই তন্দাচ্ছন্ন স্বপ্নীল জগৎটাকে কে ভাঙলো? আমরা দেখেছি এই মেয়েটি, যে মেয়েটির সঙ্গে লেখক এই ট্রেনেতে করে আসছিল, সে সাহারানপুরে নেমে যাবে এবং সাহারানপুর থেকে একটা প্যাসেঞ্জার, একটা মানুষ মানে ছেলে, সে উঠবে ওই লেখকের কম্পার্টমেন্টে এবং সে ওঠার সঙ্গে সঙ্গে লেখকের এই তন্দাচ্ছন্ন অবস্থাটা ভেঙে যাবে। উত্তরটা একদম পারফেক্ট হয়, দ্য মেল প্যাসেঞ্জার ফ্রম সাহারানপুর হু হ্যাড এন্টার্ড দ্য ট্রেন কম্পার্টমেন্ট। এইটা যদি কেউ লেখো সেটা হচ্ছে একদম পারফেক্ট অ্যান্সার, দ্য মেল প্যাসেঞ্জার ফ্রম সাহারানপুর, এইটা যদি মেনশন করতে পারো। যদি তা না করতে পারো, যদি শুধু মেল প্যাসেঞ্জারও করো, সেটা খুব একটা পারফেক্ট উত্তর হয় না, তাও চলে, মানে একদম না মামার থেকে কানা মামা ভালো সেই হিসাবে চলে, কিন্তু খুব ভালো হয় যদি তোমরা এটাকে মেনশন করতে পারো, দ্য মেল প্যাসেঞ্জার ফ্রম সাহারানপুর, এটাকে যদি মেনশন করতে পারো। আচ্ছা, সেকেন্ড, হোয়াট রিমার্ক ডিড দ্য ন্যারেটর মেক অ্যাবাউট পিপল উইথ গুড আইসাইট ইন দ্য আইজ হ্যাবিট। আইজ হ্যাবিটে যাদের ভালো, মানে যাদের দৃষ্টিশক্তি ভালো, তাদের সম্পর্কে লেখক কি মন্তব্য করেছিলেন? রাস্কিন বন্ড বলেছিলেন যে পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। ঠিক আছে, আর নেক্সট, হোয়াই ডিড রজার
want to snatch the large parts of Mrs. Jones in Thank You Ma'am? কেন রজার থ্যাংক ইউ ম্যামে মিসেস জোনসের এই পার্সটাকে ছিনিয়ে নিতে চেয়েছিল? তার কারণ আমরা দেখেছি যে রজার ওই পার্সটা ছিনিয়ে নিয়ে তার থেকে টাকা পয়সা নিয়ে একটা ব্লু সোয়েট শু কিনবে। কাজে তোমাকে ওটা মেনশন করতে হবে যে রজার ওয়ান্টেড টু বাই আ পেয়ার অফ ব্লু সোয়েট শুজ, এই জায়গাটা মেনশন করতে হবে। রজার ওয়ান্টেড টু বাই আ পেয়ার অফ ব্লু সোয়েট শুজ। ওকে, নাম্বার 4, হোয়েন অ্যান্ড হোয়ার ডিড রজার অ্যান্ড মিসেস লুলাবেট ওয়াশিংটন জোন্স মিট? কোথায় রজারের সঙ্গে লুলাবেট ওয়াশিংটন জোন্সের দেখা সাক্ষাৎ হয়েছিল প্রথম? এটা আমরা দেখেছি যে একটা রাস্তাতে, স্ট্রিটে তার সঙ্গে ওই রজার মিসেস জোনসের পার্সটাকে ছিনিয়ে নিয়ে পালাবে একটা ফাঁকা রাস্তায় এবং সময়টা রাত্রি 11টা। ভালো করে খেয়াল রেখো, সময়টা কিন্তু রাত্রি 11টা, দিনের বেলাতে নয়, রাত্রি 11টা। তোমাকে সেটা কিন্তু মেনশন করতে হবে। ইনফ্যাক্ট সেটার জন্যই এই প্রশ্নটা দেওয়া হয়েছে। তোমাকে বলতে হবে যে অন আ স্ট্রিট, অথবা তোমরা বলতে পারো অন আ নিয়ার এমটি স্ট্রিট, মানে একদমই প্রায় ফাঁকা। শুধু স্ট্রিট লিখলেও চলবে, নিয়ার এমটি স্ট্রিট হলে আরও ভালো হয়। একদমই প্রায় ফাঁকা, কিন্তু তোমাকে টাইমটা বলতে হবে অ্যাট অ্যাবাউট 11 o'clock অ্যাট দ্য নাইট, এটা কিন্তু মেনশন করতে হবে। ওকে, যদি স্যার আমরা ওই 11 o'clock অ্যাট দ্য নাইট না লিখি, 11 o'clock অ্যাট দ্য নাইট না লিখলে উত্তরটা হিসেবে ভুল। তারপরে এক্সামিনারের উপরে ভরসা রাখো। খাতার যদি ইমপ্রেশন ভালো থাকে, তোমার এক্সামিনার যদি তাতে তোমাকে মানে ওই জিনিসটাকে মার্জনা করে দেন, তার জন্য অপেক্ষা করো। ঠিক আছে, নাম্বার 5, এই জন্য আমি বলি খাতার ইমপ্রেশনটা ঠিক রাখো। খাতার ইমপ্রেশন ঠিক রাখলে অনেক কিছুই এক্সামিনাররা মার্জনা করে দিতে পারেন। ঠিক আছে, 5 নম্বর, ইন দ্য 3 questions, হোয়াই ডিড দ্য জার পুট অন সিম্পল ক্লোথ? কেন জার সিম্পল ক্লোথ বা সাধারণ পোশাক পরেছিল? কারণ আমরা জানি জার ওই হারমিটের সঙ্গে দেখা করতে যাবে ঠিক করেছিল, এবং হারমিট সাধারণ মানুষ ছাড়া অন্য কোনো কারোর সঙ্গে দেখা করতেন না। উত্তরটা আমাদেরকে লিখতে হবে টু মিট দ্য হারমিট অ্যান্ড অ্যাজ হি নিউ দ্য হারমিট মিটস অনলি কমন মেন, সেই জন্যই যার এই ড্রেসটা পরেছেন, মানে এই সাধারণ ড্রেসটা পরেছেন। তোমাকে তোমার উত্তরের মধ্যে টু মিট দ্য হারমিট এই কথাটাও থাকতে হবে, এবং দ্য জার নিউ দ্য হারমিট মিটস অনলি দ্য কমন মেন, এই কথাটা তোমাকে মেনশন করতে হবে। ঠিক আছে, কমন মেন বা কমন ফোক যে কোনো একটা কথা মেনশন করতে হবে। নাম্বার 6, হোয়ার ডিড দ্য জার ক্রাউচ ডাউন? কোথায় জার শুয়ে পড়লো? আমরা দেখছি ক্লান্ত হয়ে, মানে সারাদিন ধরে বিভিন্ন রকম পরিশ্রম করার পরে, তারপরে এই অসুস্থ লোকটা বা উন্ডেড লোকটার সেবা করার পরে আমরা দেখছি যার যে দরজার চৌকাঠ তাতেই সে শুয়ে পড়লো। মানে তার আর বিছানা তার জোটেনি, কিন্তু আর অন্য কোথাও শোয়ার জায়গা না পেয়ে সে দরজার চৌকাঠাতেই শুয়ে পড়লো। এই দরজার চৌকাটা একদম কিন্তু দাওয়াই আছে বইয়েতে, থ্রেশহোল্ড, একদম শব্দটা দেওয়াই আছে থ্রেশহোল্ড। তোমাদেরকে সেটাই লিখতে হবে যে থ্রেশহোল্ডে তিনি শুয়ে পড়লেন। ঠিক আছে, নেক্সট যে প্রশ্ন, ইন হুইচ টাউন ওয়াজ কালাম বর্ন? কালাম কোন শহরে জন্মেছিল? এটাতে অনেকেই, মানে এটা খুব ট্রিকি প্রশ্ন, অনেকেই এটাতে তামিলনাড়ু লিখবে। তামিলনাড়ু কিন্তু নয়, তোমাকে তামিলনাড়ু হচ্ছে একটা স্টেট, কালাম তামিলনাড়ু সেই স্টেটে জন্মেছিল, কিন্তু কালাম জন্মেছিল কোন শহরে? রামেশ্বরম শহরে। তোমাকে মেনশন করতে হবে রামেশ্বরমের কথা। ইন হুইচ টাউন ওয়াজ কালাম বর্ন, এটা হবে রামেশ্বরম। ঠিক আছে, রামেশ্বরম সেটা তামিলনাড়ুর মধ্যে, কিন্তু ইনফ্যাক্ট যখন কালাম জন্মেছিল তখন রামেশ্বরম তামিলনাড়ুর মধ্যে ছিল না, তখন সেটা ছিল কিসের মধ্যে? ম্যাড্রাস স্টেটের মধ্যে। সে যুগে ম্যাড্রাস স্টেট বা মাদ্রাজ প্রভিন্স বলে যে জায়গাটা ছিল, সেখানেতেই রামেশ্বরম শহরটা ছিল, এবং কালাম সেখানে জন্মেছিল। কালাম তামিল পরিবারে জন্মেছিল, কিন্তু কালাম কিন্তু তামিলনাড়ুতে জন্মায়নি, তামিলনাড়ুটা এখন হয়েছে। কালাম তৎকালীন মাদ্রাজের রামেশ্বরম নামক শহরে জন্মেছিল। এই উত্তরটাই তোমার কাছে চাওয়া হচ্ছে। কাজে এটা যদি তুমি না লেখো, রামেশ্বরম যদি তোমার উত্তরের মধ্যে না থাকে, ভুল, এবং কেউ নম্বর দেবে না। হাউ ডিড কালামস ফাদার কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট? কালামের বাবা কীভাবে খুব জটিল জটিল তত্ত্বকথাকে আলোচনা করতো? আমরা দেখেছি তিনি খুব সহজ তামিল ভাষাতে এগুলোকে আলোচনা করতেন। আমাদের উত্তরের মধ্যে থাকতে হবে যে কালামের বাবার এই যে উত্তরটা, তার মধ্যে থাকতে হবে কনভেট কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল অ্যান্ড ডাউন টু আর্থ তামিল। এই কথাটা যেন থাকে, মানে সিম্পল অ্যান্ড ডাউন টু আর্থ তামিল ল্যাঙ্গুয়েজ বা তামিল, এই কথাটা যেন থাকে তোমার উত্তরের মধ্যে। ওকে, এটা হয়ে গেল প্রোজের। আর পোয়েট্রি, পোয়েট্রিতে দেখো, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য সোলজার্স বেড? কীভাবে পোয়েট কবি এই সোলজার বা এই সৈনিকটির বিছানাকে তিনি বর্ণনা করেছেন? এখানে আমরা দেখছি যে কবি
এই সৈনিকটির বিছানাকে কি বলছেন? ওয়ার্ম গ্রিন অ্যান্ড সানসোক বেড। ওয়ার্ম গ্রিন অ্যান্ড সানসোক বেড, এবং তোমাকে তোমার উত্তরের মধ্যে ওয়ার্ম গ্রিন অ্যান্ড সানসোক বেড এই কথাটা লিখতে হবে। নেক্সট, হুইচ পার্ট অফ দ্য ট্রি ইজ দ্য মোস্ট সেন্সিটিভ? এটা আমরা সবাই জানি, রুট। রুট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ আ ট্রি। ঠিক আছে। নেক্সট, হু আর হোয়াট সেক্স দ্য ডার্লিং বার্ডস অফ মে? শেক্সপিয়ার এটা খুব সহজেই বলে দিয়েছে, মানে প্রথমেই বলে দিচ্ছে, রাফ উইন্ডস ডু সেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। তোমাকেও সেটাই লিখতে হবে, রাফ উইন্ডস। ঠিক আছে, এটা তোমাকে লিখতে হবে যে হু আর হোয়াট সেক্স দ্য ডার্লিং বার্ডস অফ মে, রাফ উইন্ডস। আর এগুলো কিন্তু একটা সেন্টেন্সে, কমপ্লিট সেন্টেন্সে লিখবে। আমি পুরো সেন্টেন্স বলছি না, আমি খালি যেগুলো থাকতেই হবে, সেটা না থাকলে তোমার উত্তরটা ঠিক না, সেই জায়গাটা বলে দিচ্ছি। নেক্সট, অ্যাকর্ডিং টু কিডস হোয়াট ইজ এভার কন্টিনিউয়াস? কিডসের কথা অনুযায়ী কোনটা চিরস্থায়ীভাবে বা চিরদিন চলে? এটা আমরা প্রথমেই জানি যে পোয়েট্রি অফ আর্থ অথবা দ্য মিউজিক অফ আর্থ, এটা কিডসের মতে চিরস্থায়ী বা সারা জীবন ধরে কন্টিনিউয়াসলি চলে। তাহলে আমাদের উত্তরের মধ্যে থাকতে হবে দ্য পোয়েট্রি অফ আর্থ অথবা দ্য মিউজিক অফ আর্থ। যে কোনো একটা থাকলেই হবে, দ্য পোয়েট্রি অফ আর্থ থাকলেও হবে, দ্য মিউজিক অফ আর্থ থাকলেও হবে। ওকে। নেক্সট, অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার হোয়াট হ্যাজ অল টু শর্ট আ ডেট? শেক্সপিয়ারের কথা অনুযায়ী কোনটা খুব সংক্ষিপ্ত? সামার। সামার টাইমটা খুব সংক্ষিপ্ত শেক্সপিয়ারের কথা অনুযায়ী। এখানে সামার্স লিজ বলে একটা কথা আছে, কেউ যদি সামার্স লিজ লেখো সেও নম্বর পাবে। অরিজিনাল উত্তরটা হচ্ছে সামার ইজ টু শর্ট, কিন্তু কেউ যদি সামার্স লিজ, যেহেতু ওই কবিতার লাইনের মধ্যে আছে, সামার লিজটাও যদি কেউ লেখো তাতেও সে পুরো নম্বরই পাবে, এখানে নম্বর কাটা হবে না। ওকে। নেক্সট, হোয়াট ডাজ র্যাবো সে অ্যাবাউট দ্য সোলজার্স এজ? হোয়াট ডাজ রিমবর্ড নয়, র্যাবো। হোয়াট ডাজ র্যাবো সে অ্যাবাউট দ্য সোলজার্স এজ? এই সৈনিকটির বয়স কত র্যাবো কি বলেছিল? আমরা দেখছি যে গোটা কবিতাতে কোথাও কিন্তু পার্টিকুলারলি সোলজারটার বয়স কত সেটা র্যাবো মেনশন করেননি। তার বদলে তিনি বলেছেন যে এই সোলজারটা হচ্ছে ভেরি ইয়ং। ঠিক আছে, যদিও ভেরি ইয়ং কথাটার অর্থ হচ্ছে বিলো 18। ভেরি ইয়ং সে যুগেতে বোঝানো হতো যারা 18 বছরের কম বয়সী, কিন্তু যেহেতু এখানে কোনো পার্টিকুলার বয়স কত র্যাবো মেনশন করেননি, সৈনিকটির পার্টিকুলার বয়স কত, আমরা লিখব যে নো পার্টিকুলার ডেট ইজ মেনশনড। আর মানে এটা লিখতে পারলে খুব ভালো, ধর নো পার্টিকুলার ডেট ইজ মেনশন বাট দ্য সোলজার ইজ ভেরি ইয়ং, এরকম লিখতে পারলে সব থেকে ভালো। আর যদি ওই নো পার্টিকুলার ডেট ইজ মেনশন এটা না লেখো, দ্য সোলজার ইজ ভেরি ইয়ং এটুকু লিখলেও হবে। দ্য সোলজার ইজ ভেরি ইয়ং এটুকু লিখলেও হবে। ঠিক আছে, কারণ সত্যিই কোনো নির্দিষ্ট ডেটের কথা র্যাবো মেনশন করেননি। যদিও সে যুগেতে ভেরি ইয়ং বলতে, টেন্ডার এজ বলতে 18 কম বয়সীদেরকে বোঝানো হতো, 16 থেকে 18 মধ্যবর্তী যে বয়স তাকে বোঝানো হতো। যাই হোক, নেক্সট, হোয়াট হ্যাজ দ্য ট্রি বিন অ্যাবজর্বিং ফর ইয়ার্স? এই গাছটি বছরের পর বছর ধরে কী সংগ্রহ করেছে? আমরা দেখেছি এই গাছটি বছরের পর বছর ধরে সূর্যালোক সংগ্রহ করেছে, জল সংগ্রহ করেছে এবং বাতাস সংগ্রহ করেছে। তা কী লিখব? যে আমাদের উত্তরের মধ্যে থাকতে হবে ইয়ার্স অফ সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার, এটা আমাদের উত্তরের মধ্যে থাকতে হবে। নেক্সট, হু কন্টিনিউজ দ্য পোয়েট্রি অফ আর্থ ইন উইন্টার? তোমরা এবার বলতে পারো যে স্যার আপনি এক্স্যাক্টলি মানে পুরো সেন্টেন্সটা করে করে উত্তরটা বলে দিচ্ছেন না কেন? তার কারণ এই কারণে বলে দিচ্ছি না, তোমাদের মানে অনেকেরই সেন্টেন্স কনস্ট্রাকশন অনেক রকম ঠিক নাও থাকতে পারে, মন খারাপ সেজন্য হয়ে যাবে যে ওইটা যদি না লিখি, যে স্যার যেমন বললো সেরকম না হলে মন খারাপ হবে। মন খারাপের কোনো ব্যাপার না, তোমাদের যেই জায়গাটা বলছি এইটা যদি তোমাদের ওই ভালো কনস্ট্রাকশন, খারাপ কনস্ট্রাকশন, মাঝারি কনস্ট্রাকশন, সব কনস্ট্রাকশনের মধ্যে যদি এই জায়গাগুলো থাকে তাহলেই ফুল মার্কস পাবে। ঠিক আছে, খাতার ইমপ্রেশনটা ইম্পর্টেন্ট। তুমি অ্যাটেম্প করছো, এটা একটা গুড ইমপ্রেশন, নম্বর পাবে। যদি একদম নিখুঁত সেন্টেন্সে লিখতে পারো তাতে তো টোটাল খাতার ইমপ্রেশন বেড়ে যাবে। কিন্তু যদি এখন পুরো খুব সুন্দর গুছিয়ে বাগিয়ে লিখতে না পারো, অনেকেই লিখতে পারে না, কী করা যাবে? এখন যদি না লিখতে পারো তাহলে কি হবে? তোমার কিন্তু এই জায়গাটা যদি তুমি লিখতে পারো, মানে তোমার উত্তরের মধ্যে যদি এই জায়গাগুলো থাকে তাহলেও তোমরা ফুল মার্কসই পাবে আশা করতে পারো। ঠিক আছে, মানে আমি আগেই বলেছি এক্সামিনাররা খুব স্টুডেন্ট ফ্রেন্ডলি, এগুলোতে দিয়ে দেন। হু কন্টিনিউজ দ্য পোয়েট্রি অফ আর্থ ইন উইন্টার? কে এই পোয়েট্রি অফ আর্থকে শীতকালেতেও গেয়ে গেছে? আমরা দেখেছি যে ক্রিকেট বা ঝিঝি পোকা, এ গ্রাস হপার যেখানে গ্রীষ্মকালে ছেড়েছে, এ শীতকালে সেটাই ধরেছে, কাজে উত্তরটা হবে ক্রিকেট। তোমাদের উত্তরের মধ্যে ক্রিকেটটা থাকলেই হবে। ওকে, এরপরে চলে আসি বড় প্রশ্নে। খুব জটিল ব্যাপার, চলে আসি বড় প্রশ্নে। বড় প্রশ্নে
প্রোজেতে ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, এটা দ্য আইজ হ্যাবিট থেকে নেওয়া। আমি এটার যে সাজেশান দিয়েছিলাম, যদিও আমার সেটা আমি এক্স্যাক্ট মানে যেটা পড়বে আমি বলেছি সেটাই পড়েছে, মানে যেগুলো পড়বে বলেছি সেগুলোই পড়েছে, কিন্তু দ্য আইজ হ্যাবিটে যে আমি যে সাজেশান দিয়েছিলাম সত্যি কথাই বলি, সেখানে আমি এক্স্যাক্টলি এই লাইনটার সাজেশান দিইনি, এর পরের লাইনে সাজেশান দিয়েছি, কিন্তু এই লাইনটার দিইনি, কিন্তু এসছে আগের লাইনটা, ইয়েস দ্য অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, যেখানে ওই মুসৌরির গল্প আছে। সেই জায়গাটাকে মানে যদি কেউ করে থাকো তাহলে তাকে সেই মুসৌরি মানে মেয়েটা মানে লেখক মেয়েটাকে বলছে মুসৌরিতে এই সময় এরকম এরকম সুন্দর সমস্ত কিছু দেখা যায়। আগে মেয়েটা বলবে যে আমার খুব ইচ্ছে যে মুসৌরিতে যাব, এবং তখন লেখকও বলবে মুসৌরিতে এই সময় গেলে, সে তার পূর্বের অভিজ্ঞতা থেকে বলবে। সেই জায়গাটা যদি কেউ লিখে থাকো, অ্যান্সার রাইট। যাই হোক, এটা আমার এমনি সমস্ত পার্ট যে সাজেশানগুলো দিয়েছি তার মধ্যে এটা ছিল না, এর পরের লাইন আছে কিন্তু এই লাইনটা নাই, কাজে এটা আমি দিয়েছি, ক্লেম করব না। কিন্তু যা 3 কোয়েশ্চেন্স, এবারে প্রশ্নগুলো খুব মজার করেছে মানে আমি যখন বলেছিলাম, মানে যে কজন আমার খুব গুণাগুন্তি 500-700 সাবস্ক্রাইবার যারা দেখেছো তাদেরকে আমি বারবার বলেছিলাম আমি যে উত্তরগুলো লিখিয়ে দিচ্ছি উত্তরগুলো করো, প্রশ্ন কি আসছে বাদ দাও, আগে উত্তরগুলো করো। মানে এই জিনিসটা তোমাদেরকে কেউ বলবে না, সবাই প্রশ্ন দেবে, আমি তোমাদেরকে কিন্তু উত্তর লিখিয়েছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম যে প্রশ্নই আসুক চোখ বন্ধ করে উত্তরগুলো লিখবে। উত্তরটা আমি বারবার করে করতে বলেছিলাম এবং আমি সব উত্তর লেখাইনি, আমি গুণাগুন্তি 4-5-6টাই উত্তর লিখিয়েছি। আমি তো মানে তোমাদের ক্লাসের ভিডিও করেছি বোধহয় 10-12টা, যাই হোক 4-5টা আমি উত্তর লিখিয়েছি, যা লিখিয়েছি তাই পড়েছি। দেখো একবার, দ্য ওম্যান ডিড নট আস্ক দ্য বয় এনিথিং অ্যাবাউট হোয়ার হি লিভড, এটাও তোমরা জানো, এটা থ্যাংক ইউ ম্যাম থেকে নেওয়া, খুব সোজা এসছে। হু ইজ দ্য ওম্যান, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বয়, সবই জানো, ব্লুবেটস, ওয়াশিংটন জোন্স, রজার। হোয়াই ডিড দ্য ওম্যান নট আস্ক দ্য বয় এনিথিং অ্যাবাউট হোয়ার হি লিভড, কেন সে জিজ্ঞেস করেনি সেটা। অ্যান্ড হোয়াট ডিড দ্য ওম্যান সে ইনস্টেড, তার বদলে ওম্যান কি বলেছে। আমি এটাও আমার যেটা ফাইনাল সাজেশন তার মধ্যে ছিল না, আমি একাধিক সাজেশন দিইনি, মানে অনেকে যেমন প্রথমে, তারপরে মাঝে, তারপরে শেষে, লাস্ট মিনিট, আমি ওই সব কিছু দিনই আমি যা দেওয়ার ওই একবারই দিয়েছি। আর শেষে বলেছি যে একদম যারা খুব সাদামাটা তারা ওই 4-5টাই করো, তাতেই পেয়ে যাবে। বলে দিচ্ছি যে কেমন পেয়ে গেছো। এইটার যারা আলাদা আমি যেটা দিয়েছিলাম, এখানে আমি দিয়েছিলাম যে একটা দিয়েছিলাম ট্রান্সফরমেশন অফ সোলের উপরে একটা উত্তর তোমাদেরকে করতে বলেছিলাম এবং বলেছিলাম ওটাই এবারে সবথেকে ইম্পর্টেন্ট। এটা এক্স্যাক্টলি সেরকম, মানে যেভাবে প্রথমে তো পার্ট 1 নম্বর করে তো উত্তর পেয়েই যাচ্ছ, এটা বেসিক্যালি কিন্তু সেই ট্রান্সফরমেশন অফ ক্যারেক্টার এবং ওই মানে ট্রান্সফরমেশন অফ ক্যারেক্টার সেটা কীভাবে মিসেস জোন্সের মাধ্যমে হচ্ছে, রজারের এই ট্রান্সফরমেশনটা মিসেস জোন্স কী ভূমিকা নিচ্ছে সেই কথাটাই কিন্তু, কেন মিসেস জোন্স তার বাড়ির কথা জিজ্ঞেস করছে না, তার বদলে তাকে কী বলছে, তোমার উত্তরের মধ্যে কিন্তু সব কিছু আছে। আমি একটা বড় প্রশ্ন করিয়েছি, তার থেকেই পার্ট করে ছোটোভাবে এসছে। ওকে, এটাও কিন্তু আমার করানো আছে। যাই হোক, আমি এটাতেও ক্লেম করছি না, আমি তোমাদেরকে যে দুটো লিখিয়েছি আমি সেগুলোতে চলে আসি। হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন অফ দ্য জার অ্যান্ড হাউ ডিড দ্য লার্নেড ম্যান গিভ দ্য অ্যান্সার টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, আমি এই প্রশ্নের উত্তর লিখিয়েছি এবং এটাকে আমি লিখিয়েছি আরও অনেক কটাকে নিয়ে একটা লিখিয়েছি, সেই উত্তরটাই লিখলেই তোমার হবে। আমি একদম ফাইনাল সাজেশনে তোমাদেরকে বলেও দিয়েছি যে একটা প্রশ্ন কোনোবার আসেনি, এবার কিন্তু আলাদা করে আসতেই পারে। যে আমি বলেছিলাম 3টে প্রশ্ন যারের কী ছিল, লার্নেডরা 3টে প্রশ্নের কী উত্তর দিয়েছিল এবং হারমিট কী উত্তর দিয়েছিল, 3টে পার্টে আমি বলেছিলাম। প্রথম 2টো পার্ট এসছে এবং প্রথম 2টো পার্টেরও আবার হাফ এসছে। প্রথম প্রশ্নটা কী ছিল, তার উত্তর লার্নেডরা কী দিয়েছিল, তোমাদের 3টে প্রশ্ন লার্নেডদের উত্তর এবং হারমিটের উত্তর আমি করতে বলেছিলাম, সেখানে এসছে খালি প্রথম প্রশ্নটা কী ছিল এবং তার বদলে লার্নেডরা কী উত্তর দিয়েছিল, এইটুকু এসছে। কাজেই আর আমার উত্তরের মধ্যে সমস্ত কিছু করা আছে, দেখে নেবে। এটা একদম এক্স্যাক্টই মিলে গেছে, ঠিক আছে। এটা আমি একটা দিয়েছিলাম। নেক্সট, দিস রিমেইন দ্য রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, এই প্রশ্নটা আমি তোমাদেরকে একদম এক্স্যাক্ট এই প্রশ্নটাই আমি তোমাদেরকে দিয়েছি সাজেশানে, দেখে নেবে যে এইটাই আছে যে 60 বছর বয়সেতেও
কালামের বাবা কি কি করেন সেই প্রশ্নটা দেওয়া আছে। এরপরে পোয়েট্রিতে আসি। পোয়েট্রিতে আছে গিভ এ ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য ভ্যালি ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালির যে ভ্যালির বর্ণনা দাও। তোমরা আশা করি দিতে পেরেছো, এটা যদিও আমি করাইনি, কিন্তু ওই অ্যান্টিওয়ার পোয়েট্রির মধ্যে যারা ওটা করে গেছো তারা এটা লিখতে পারবে। যাই হোক, নেক্সট যেটা, হোয়াট হ্যাপেন্স ওয়েন দ্য রুট ইজ এন্টায়ারলি পুলড আউট অ্যান্ড হাউ ডাজ দ্য এক্সপোজড রুট গ্র্যাজুয়ালি ডিকে। আমি এই উত্তরটি লিখিয়ে দিয়েছি, একটি উত্তরই লিখিয়েছিলাম যে কি তোমরা লিখবে যদি অন কিলিংয়ার ট্রিতে আসে। অন কিলিংয়ার ট্রিতে যে কিভাবে এই গাছটি তার উপরে আসা আক্রমণকে প্রতিহত করে এবং কিভাবে গাছটি ফাইনালি মারা যায়, আমি সেইভাবেই উত্তরটা লিখিয়েছি। যা উত্তরটা আছে সেই উত্তরটা লিখে দিলে এখানে তোমরা 6-6ই পাবে। ওকে, আমি তোমাদেরকে, আমার সুবিধা ছিল, আমি তোমাদের বলেছিলাম এই দুটো প্রশ্নই করে যাও, যা উত্তর লেখাচ্ছি লিখে মানে সেটা তৈরি করে যাও, সেই উত্তরই লিখবে। এটা লিখলেই তোমরা 6-6 পাবে। সেটা এরপরে স্যালাই কম্পেয়ার দিই, তাতে সেন্ট্রাল আইডিয়া এসছে, যেটা এটাও সাজেশানে আছে। সেন্ট্রাল আইডিয়া বলে সাজেশানে নেই, সাজেশানে আছে যে এই গোটা কবিতাতে কিভাবে গিভস লাইফ টু দি, এই জায়গাটাকে কীভাবে কবি বর্ণনা করছেন। সেন্ট্রাল আইডিয়াটাও সেটাই, যে সারা সামারের সঙ্গে কবির বন্ধুর তুলনা এবং কীভাবে কবির বন্ধু কবিতার মাধ্যমে চিরস্থায়ী হবে সেটাকেই বর্ণনা করা। সেন্ট্রাল আইডিয়াটা, ব্যাপারটা এটাই। আর নেক্সট যে প্রশ্নটা সেটাও আমি চলে আসি। ব্রিফলি ডেসক্রাইব হাউ দ্য গ্রাসহপার কন্টিনিউজ দ্য পোয়েট্রি অফ আর্থ ইন সামার অ্যান্ড হোয়ার ডু দ্য বার্ডস রেস্ট। এই যে প্রশ্ন, এটা আমি করিয়েছি, একটা উত্তরই লিখিয়েছি এবং সেই উত্তরেতে গ্রাসহপারের পার্ট, ক্রিকেটের পার্ট, ক্লান্ত পাখিরা কীভাবে রেস্ট নেয়, সমস্ত কিছু তার মধ্যেই আছে। এবং তোমাদের 10 লাইনের উত্তর আমি তোমাদের বলেছিলাম যে যা আসুক এটাকেই লিখবে, যদি সেটাকে আমার কথা শুনে লেখো 6-6 পাবে। কাজে এগুলো আমার সবই কমন। এরপরে চলে আসি ড্রামাতে। ড্রামাতে আমি দুটো দিয়েছি, লোমব আর নাতালিয়া এসছে, কিন্তু নাতালিয়া এসছে এতে আমি খুশি না। এই একদম ফ্ল্যাট পড়েছে ক্যারেক্টার অফ নাতালিয়া, এটাতে আমি মোটেই খুশি না। যদিও আমার উত্তর, সেটাও আমি উত্তর লিখিয়ে দিয়েছি, সেই উত্তরটা লিখলেও তাতেও তোমরা 6-6ই পাবে, 6-6ই পাবে, কেউ কাটবে না। এবং কিন্তু যে অক্সেন মেডোজের উপরে প্রশ্নটা থাকা দরকার ছিল। চলো এরপরে গ্রামারটা দেখে নিই। ডু অ্যাজ ডিরেক্টেড, আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সোয়েট শুজ, সেট দ্য বয়, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। এটা হবে দ্য বয় সেড দ্যাট হি হ্যাড ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সোয়েট শুজ। দ্য বয় সেড দ্যাট হি হ্যাড ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সোয়েট শুজ। নেক্সট, I do not recall the exact number of people she fed every day. Read it as an affirmative. তাহলে হবে I am unable to recall the exact number of people she fed every day. I am unable মানে do not recall, এটা যেহেতু তোমাকে অ্যাফার্মেটিভ করতে হবে, তাহলে কী হবে, সদর্থক বাক্য করতে গেলে I am unable to recall the exact number of people she fed every day. এটা আরও একভাবে করা যাবে, ডু আই রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরি ডে, কিন্তু কোয়েশ্চেন মার্ক দিতে হবে, নোট অফ ইন্টারোগেশনটা দিতে হবে, ঠিক আছে? তার থেকে ওইটাই সোজা, আগেরটাই সোজা। নেক্সট, সি ডিড নট রিলিজ হিম, চেঞ্জ দ্য ভয়েস, এটা খুবই সোজা। হি ওয়াজ নট রিলিজড বাই হার, কিন্তু একটা এখানে একটা বেশ ট্রিকি ব্যাপার রয়েছে। সি আছে, খেয়াল রেখো কিন্তু, সি ডিড নট রিলিজ হিম, সি আর হিম দুটো একটা মেল এবং ফিমেল, সেই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখা দরকার। তাহলে কী হবে, হি ওয়াজ নট রিলিজড বাই হার। নেক্সট, মানে এই জায়গাটা ভুল করলে কিন্তু নম্বর বাদ, খেয়াল রেখো। যাক, তোমাদের তো লেখা হয়ে গেছে, খেয়াল আর কি রাখবে, যা হওয়ার হয়ে গেছে। তারপরেটা হচ্ছে সিইং দ্য জার হি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, রিরাইট অ্যাজ আ কমপ্লেক্স সেন্টেন্স। হোয়েন হি স দ্য জার হি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং। সিইং দ্য জার কমা হি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, উত্তরটা হচ্ছে হোয়েন হি স দ্য জার হি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং। ওকে, নেক্সট, তারপরে তোমাদের প্রশ্নটা এবার খুব মানে এদিক ওদিক করে উল্টাতে হচ্ছে, যাই হোক। নেক্সট, দ্য উইন্ডো ওয়াজ ওপেন অ্যান্ড আই ফেসড ইট, স্প্লিট ইন্টু টু সিঙ্গেল সেন্টেন্স।
দ্য উইন্ডো ওয়াজ ওপেন অ্যান্ড আই ফেসড ইট, এটাতে স্প্লিটিং করতে হবে, ভাগ করতে হবে, বা সেন্টেন্সটাকে ভাঙতে হবে। দুটো সিম্পল দেয়নি, সিঙ্গেল সেন্টেন্স, দুটো সিঙ্গেল সেন্টেন্সে ভাঙতে হবে। উত্তরটা হবে দ্য উইন্ডো ওয়াজ ওপেন, এটা হলো প্রথম সেন্টেন্স, এবং পরেরটা হচ্ছে আই ফেস দ্য উইন্ডো। ভালো, একবার দেখে নাও, দ্য উইন্ডো ওয়াজ ওপেন অ্যান্ড আই ফেসড ইট, এটা দেওয়া আছে, এটাকে দুটো সিঙ্গেল সেন্টেন্সে ভাগ করতে হবে। উত্তরটা হবে প্রথম সেন্টেন্স দ্য উইন্ডো ওয়াজ ওপেন, স্টপ। সেকেন্ড সেন্টেন্স হচ্ছে আই ফেসড দ্য উইন্ডো, আই ফেসড ইট কিন্তু লিখো না, ঠিক আছে, কারণ এই উইন্ডোর রেফারেন্সটা যেন থাকে, আই ফেস দ্য উইন্ডো, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এবার যদি কেউ ইনকেস আই ফেসড ইট লেখো, ইমপ্রেশন ঠিক থাকলে নম্বর পাবে। নেক্সট দিয়ে দেবে, এটাতে খুব একটা হবে না, দিয়ে দেবে। গুড নেইবার্স ডোন্ট বিহেভ লাইক দ্যাট স্টেফান, এটাকে করতে বলেছে রিরাইট অ্যাজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোশ্চেন মার্ক আসতে হবে। ডু গুড নেইবার্স বিহেভ লাইক দ্যাট স্টেফান, কোশ্চেন মার্ক। গুড নেইবার্স ডোন্ট বিহেভ লাইক দ্যাট স্টিফান, এটাকে যদি কোশ্চেন মার্ক আনতে হয়, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয়, হবে ডু গুড নেইবার্স বিহেভ লাইক দ্যাট স্টিফেন নিয়ে কোয়েশ্চেন মার্ক। ওকে, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এ তো বইয়েরই তোমরা অলরেডি দেখেও নিয়েছো। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড অ্যান্ড কন্টিনিউ টু ডিগ, 1 hour passed and another stopped, the sun began to sink behind the trees and the jar at last stuck the spade into the ground। ঠিক আছে, তাহলে প্রথমে হলো দি স্পেড, তারপর হলো বিহাইন্ড দ্য ট্রিজ, বইয়েতেই আছে, অ্যান্ড দ্য জার স্ট্রাক দ্য স্পেড ইনটু দ্য গ্রাউন্ড অ্যান্ড সেড আই কেম টু ইউ ওয়াইজ ম্যান, আই কেম টু ইউ ওয়াইজ ম্যান ফর অ্যান অ্যান্সার। ওকে, নেক্সট এরপরে হচ্ছে কারেকশন অফ এরর্স। ওয়াজ আই বদার ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার, আবার অপশানও দিয়ে দিয়েছে, বদারিং, বদার্ড, বদারসাম, বদারিং। ওয়াজ আই বদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার, ওয়াজ আই বদার আছে, এটা হবে বদারিং, ওয়াজ আই বদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার নিয়ে কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, খুবই সোজা, গ্রামার খুবই সোজা এসছে। এরপরে দেখো আনসিন, আনসিনটা আমি পড়লাম, আনসিন এত সোজা আনসিন দীর্ঘদিন আসেনি, মানে প্রত্যেক বছর মাধ্যমিকের তুলনায় উচ্চ মাধ্যমিকে আনসিন সোজা থাকে, আমি বারবার বলেও দিয়েছি। তারপরে এবার আবার যে আনসিন এসছে এবার সোজার থেকেও বেশি সোজা। উত্তর আমি একদম বলে দিচ্ছি, একবার ঝট করে দেখে নাও। উত্তর এখানে বলার কিছু নেই, এখানে ট্রু ফলস 4টে আছে। প্রথম হচ্ছে দ্য ন্যারেটার ওয়াজ টকিং উইথ দ্য গার্ডেনার, এটা হবে ফলস, কারণ ন্যারেটার গার্ডেনারের সঙ্গে কথা বলেনি, গার্ডেনারের ছেলে গার্ডেনার নয়, গার্ডেনারের ছেলের সঙ্গে কথা বলেছে, লিটিল বয়, কাজে এটা হবে ফলস। ঠিক আছে, আর দ্য ন্যারেটার স দ্য তাজমহল ফর দ্য ফার্স্ট টাইম ইন হিজ লাইফ, এটা ট্রু। নেক্সট, দ্য পিকক ফ্লিউ ফ্রম ওয়ান ব্রাঞ্চ টু দ্য আদার, না, এই পিককটা মোটামুটি ওই এক জায়গাতেই বসেছিল, এই এক জায়গা থেকে অন্য জায়গায় ওড়াউড়ি করছিল না, এটা হবে ফলস। অ্যান্ড অনলি পিপল ফ্রম ইন্ডিয়া ভিজিট দ্য তাজমহল, এটাও ফলস, কারণ বিভিন্ন দেশের লোকজন তাজমহল ঘুরতে আসে। এখানে তো তিনটে বড় প্রশ্ন খুবই সোজা, বলার কিছু নেই, তোমরা লিখে নিয়েছো। মেনশন দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ পিপল হু কেম টু ভিজিট দ্য তাজমহল, ওই যেখানে তোমরা পড়েছো, they all came here to look at the Taj, kings and queens and presidents and prime minister and film stars and poor people too, ওই জায়গাটা লিখলেই হবে। ঠিক আছে, হোয়াই ডাজ দ্য ন্যারেটার কনসিডার দ্য বয় টু বি লাকি, কেন লাকি বলে ভেবেছে, কারণ এ প্রত্যেক দিন তাজমহল দেখে, আর ন্যারেটার জীবনে প্রথমবার তাজমহল দেখছে, এই কথাটা থাকলেই হবে। নেক্সট হচ্ছে হোয়াই ইজ দ্য বয় মোর ইন্টারেস্টেড ইন ওয়াচিং দ্য পিপল রাদার দ্যান লুকিং অ্যাট দ্য তাজমহল, বাচ্চাটার কথা অনুযায়ী সেই তাজমহলকে প্রতিদিনই একই রকম দেখতে একঘেয়ে, কিন্তু প্রত্যেকদিন নিত্য নতুন মানুষ, তারা সমস্ত আলাদা আলাদা লোক, এটা দেখতে তার বেশি ভালো লাগে, এই রেফারেন্সটা থাকলেই হবে আমাদের উত্তরে। নেক্সট, যেটা আমি বারবার তোমাদের বলেছিলাম যে আমি সাজেশন খুব একটা ভালো দিতে পারি না, তারপরেও তোমাদেরকে বলেছিলাম যে এই ইএসপির যে সাজেশানটা তোমরা ওগুলো করে যাও, ওখান থেকেই পাবে। ইএসপি আমি দুটো আলাদা আলাদা সাজেশন দিয়েছি, যারা রিপোর্টিং করবে তাদের জন্য আলাদা দিয়েছি, যারা লেটার করবে তাদের জন্য আলাদা দিয়েছি, এবং দুটোতে যা যা বলেছি মানে ছিল, বেশ কিছু করেই ছিল, কিন্তু অনেক কটা ছিল না, বেশ কিছু ছিল, 7-8টা করে ছিল, কিন্তু অনেক কটা ছিল না। এবং তার মধ্যে দেখো
আমি সেগুলো মানে যা যা বলেছি তাই এসছে। যেমন এখানে এসছে রিপোর্ট ব্লাড ডোনেশন ক্যাম্প। আমি বারবার মানে ব্লাড ডোনেশন ক্যাম্পটাকে একটু আলাদা করি, মানে ওই রিপোর্টিংয়ের যে সাজেশনটা দেওয়ার সময় পার্টিকুলারলি ব্লাড ডোনেশন ক্যাম্পটা নিয়েই আমি 3-4টা লাইন কথা বলেছি, অন্যগুলোকে জাস্ট বলে গেছি। কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্প কেন আসা উচিত, কেন ব্লাড ডোনেশন ক্যাম্প এলে তোমরা খুব সুন্দর লিখতে পারবে, সেই সব নিয়ে আমি আলোচনা ইনফ্যাক্ট করেছি। মানে সবথেকে বড় কথা, এগুলো কোনো মিথ্যে কথা বলছি না, আমার গোনাগুনতি 10-15টা ভিডিও আমি তোমাদের মানে এই এইচএসের জন্য করেছি। সেই ভিডিও এখনও আমার ওই চ্যানেলেতে এইচএস 2025 প্লেলিস্টের মধ্যে আছে, সে ভিডিও লুকিয়ে যায়নি। আর আমি কোনো শেষের মুহূর্তে সাজেশন দিইনি, আমি অনেকদিন আগেই দিয়ে দিয়েছি। দেখো সেখানেতে ব্লাড ডোনেশন আছে, এবং ব্লাড ডোনেশন কীভাবে লিখতে হবে এবং ব্লাড ডোনেশন কেন আসা উচিত সেটাও বলা আছে, এবং এলে কিভাবে তোমরা লিখবে সেটাও বলা আছে। ঠিক সেই একই রকমভাবে লেটার টু দ্য হেডমাস্টার হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল রিকোয়েস্টিং হিম অর হার টু ইনক্লুড মোর রেফারেন্স বুকস ইন দ্য স্কুল লাইব্রেরি। আমি যে লেটারে সাজেশন দিয়েছিলাম সেখানেও দেখো এই স্কুল লাইব্রেরির উপরেই, মানে অন্যান্যগুলো আমি জাস্ট এমনিই বলেছি, স্কুল লাইব্রেরি সেখানে বই আনা বেশি থাকা উচিত কেন এবং এটা এলে তোমরা কীভাবে লিখবে সেটা নিয়েও 3-4টা লাইন এই স্কুল লাইব্রেরির উপরেই বলেছি। মানে সাজেশান আমি অনেক কটাই দিয়েছি, এই যে বললাম 7-8টা, কিন্তু এখানে তো ব্লাড ডোনেশন সেটাকে আমি আলাদা করে মেনশান করি, সেটা সম্পর্কেই বলেছি। ব্লাড ডোনেশন আমার ইনফ্যাক্ট লেখানোও আছে। আর এখানে তো স্কুল লাইব্রেরি সেটা নিয়েই বলেছি, এবং সাজেশানে দেখো এখনও আমার সাজেশান পালিয়ে যায়নি, হারিয়ে যায়নি, ডিলিটও করে দিইনি চ্যানেল থেকে, গিয়ে দেখে নাও। এই এক্স্যাক্ট এগুলোই দেওয়া আছে এবং এইগুলো সম্পর্কে বলাও আছে। কিন্তু যাই হোক, এ সাজেশান এটা যে মানে আমি তার মানে কি প্রশ্ন জেনেছিলাম না, এগুলো একটা মোটামুটি এক্সপিরিয়েন্সে এগুলোই আসে, এটার মধ্যে কোনো ক্রেডিটের ব্যাপার নেই, এগুলো সব মোটামুটি সবাই লেগে যায়, ঠিক আছে। আর আমার সবসময় লাগে না, ইনফ্যাক্ট আমার লাগেই না, এবারে লেগে গেছে। ঝড়ে বক মরে যায়, ফকিরের কেরামতি বাড়ে, আমারও সেরকম হয়েছে। যাই হোক, এই হলো তোমাদের তাহলে পুরো প্রশ্ন এবং উত্তর। আশা করছি যে যারা সবারই মোটামুটি তোমাদের ওই প্রজেক্ট নিয়ে 80%-এর ধারে কাছে থাকা উচিত, আর যারা একটু ভালো লিখতে পারো তারা 90 অ্যান্ড অ্যাবাভ পাবে। আর আমার কথা যারা শুনেছো, মানে যে কদিন শুনেছো, তাদের 90 অ্যাবাভ পাওয়া অবশ্যই উচিত। মানে তোমরা যদি 90 অ্যাবাভ না পাও খারাপ লাগবে, কারণ তোমাদেরকে আমি মানে লিখিয়েও দিয়েছি, আমি এবারে পড়াইনি, কিন্তু তারপরেও আমি তোমাদের 2-4টে প্রশ্ন উত্তর লিখিয়ে দিয়েছি এবং সেগুলোই এসছে। সেগুলো লিখলে তোমরা ফুল মার্কসই পাবে, সাজেশানগুলো ফলো করলে সেগুলোও ফুল মার্কস পাবে। কাজেই তোমরা যদি 90% অ্যাবাভ না পাও খারাপই লাগবে। যাই হোক, উত্তর বলে দিলাম, এগুলোই উত্তর। কেমন পরীক্ষা দিয়েছো আমাকে জানিও, ঠিক আছে। এবারে শেষ করি, আমি গিয়ে 1 কাপ চা খাই।